বাংলা সমাজ বা ইসলাম শিক্ষার এমসিকিউ দাগানো যতটাই সহজ, ম্যাথের এমসিকিউ দাগানো ততটা সহজ না আসলে। কেন সহজ না? বিকজ অফ অন্য বিষয়ের ক্ষেত্রে তুমি যেটা করো যে পারলে ডাইরেক্ট সরাসরি আনসার করে ফেলতে পারবা, এখানে টাইমের কোনো ঝামেলা হয় না, তুমি টাইমের আগেই শেষ করে ফেলতে পারবা পারলে। কিন্তু ম্যাথের ক্ষেত্রে যেটা হয়, তোমার টাইম যেটা থাকে, ফিক্সড টাইম থাকে, এই টাইমের মধ্যে কি এই যে ম্যাথ গুলো সলভ করতে পারো না। কারণ কি ম্যাথের এমসি গুলো হচ্ছে তোমার সলভ পারলেও সলভ করতে হবে, করার পরে আনসারটা বের করে দেন হচ্ছে সঠিক উত্তরটা আমাদের দেখানো লাগে। তো দ্যাটস হচ্ছে আমাদের যে টাইমটা অনেকে ম্যানেজমেন্ট করতে পারে না, টাইমটা মেনটেন করাটা কঠিন হয়ে যায় অনেকের জন্য, তাই না? তো এই ভিডিওগুলোতে মেইনলি আমি তোমাদেরকে এমসিকিউ সলভ করে দিব আর কি, এমসিকিউ পুরো সেট সলভ করে দিব। এখন এগুলো তুমি দেখলে তোমার যে লাভটা হবে সেটা হচ্ছে তুমি ভিডিওগুলোর মাধ্যমে দেখতে পারবে যে এমসিকিউ আমি কেমনে সলভ করতে পারতেছি সময়ের মধ্যে। তো আমি যদি এক্সপ্লেন করতেছি আমার তো বেশি সময় লাগতে পারে, বাট তুমি যখন সলভ করবে এগুলো, তুমি যখন প্র্যাকটিস করবা, আমি যেভাবে অ্যাপ্রোচ করতেছি এভাবে হচ্ছে তুমি যদি প্র্যাকটিস করো, তাহলে তোমার যে লাভটা হবে, তুমি আরো কম সময়ের মধ্যে তুমি সলভ করে ফেলতে পারবে, এবং তোমার যে ফিক্সড টাইমটা থাকবে তোমার জন্য, সেই টাইমের আগে তুমি সলভ করে ফেলতে পারবা, ঠিক আছে? সো এটা তোমার একটা লাভ হবে। এবং আরেকটা লাভ হবে কি, তুমি যদি বেশি বেশি প্র্যাকটিস করো নিজে নিজে আমার ভিডিওগুলো দেখার পরে, তাহলে তোমার নিজে যে ইফিসিয়েন্সি আছে সেই ইফিসিয়েন্সি বাড়বে। তুমি যখন এমসিকিউ সলভ করো দেখবা তোমার আসলে আগের যে যতটুকু ভুল হইতো এখন ভুল অনেক কম হচ্ছে, এবং আগের তুলনায় এখন বেশি তোমার সঠিক হবে, এবং তোমার স্পিডটা বাড়বে, এবং তুমি হচ্ছে খুব কম সময়ে বেশি করে আনসার করতে ফেলতে পারবা। তো এই ভিডিওগুলোর মধ্যে তোমার যে শিক্ষণীয় বিষয়টা হচ্ছে আমি কেমনে হচ্ছে একটা এমসিকিউ অ্যাপ্রোচ করতেছি, কেমনে হচ্ছে একটা এমসিকিউ ভাবতেছি, কেমনে সলভ করতেছি, এগুলো তুমি একটু লক্ষ্য করবা, এবং তুমি এগুলো মনোযোগ সহকারে একটু ফোকাস করলে তোমার হচ্ছে নিজে শিখে ফেলতে পারবে আর কি, এবং ভালো করবে আশা করি ইনশাল্লাহ। তো যাই হোক, এখনো যারা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই করে ফেলবা, এবং তোমাদের ফ্রেন্ডস যারা আছে তাদেরকে অবশ্যই তোমরা শেয়ার করে দিবা, যাতে করে তারাও উপকৃত হতে পারে। সো এটা একটা ভালো কাজ তোমাদের জন্য। তো চলো আমরা আজকে যে কাজটা করবো, কুমিল্লা বোর্ড 2025 সালে আসা গণিতের যে এমসিকিউ সেট আছে সেই সবটা সলভ করে দিব। সো চলো আমি করি। তো এখানে ১ নম্বর প্রশ্ন একটু খেয়াল করে, এখানে কি বলছে? ১ নম্বর প্রশ্নের মধ্যে কি বলছে বলতো? একটু জুম করলে মেবি তোমাদের জন্য ভালো হবে। আচ্ছা, এই যে বলছে বি, এ এবং সি একটি ক্রমিক সমানুপাতি হলে নিচে কোনটা সঠিক? তাহলে আমরা বি, এ, সি হচ্ছে ক্রমিক সমানুপাতি, তাই না? যদি হয় তাহলে মনে রাখবা, তাহলে হবে কি বি বাই এ ইজ ইকুয়াল টু হতে হবে তোমার এ বাই সি হতে হবে। তুমি জানো এ বি সি যখন হয়, এ বি সি যখন সমানুপাতি হয় তখন কি হতে হবে? এ বাই বি ইকুয়াল টু ভি বাই সি, এটা হইতো না? তাহলে এখানে তো বি আগে আছে আর এ মাঝখানে আছে, যেটা মাঝখানে থাকবে এটা এখানে একবার নিচে হবে একবার এখানে হবে। এগুলো তুমি জানো, না জানলে তো আজ পর্যন্ত আসতে পারতাম না প্লিজ জানি। যাই হোক, তাহলে এখান থেকে আমরা যদি আর গুণ করি তাহলে কি এক্স স্কয়ার সমান বিসি পাবো কিনা বলতো? এই যে তাহলে হচ্ছে ১ নাম্বারটা যেটা আছে এটা সঠিক, ঠিক আছে? তো এবার চলো দেখি ২ নাম্বারটা সঠিক কিনা। ভি বাই এ সমান সি বাই এ হবে? ভি বাই সমান এ বাই সি হয়, সি বাই এ তো হবে না, তাহলে ২ নাম্বারটা এটা মিথ্যা। তো এবার খেয়াল করো, তোমার অপশনের মধ্যে খেয়াল করো, তোমার একটা নাম্বার সঠিক ২ নাম্বারটা ভুল। তো এখানে অপশনের সর্বোচ্চ ২টা অপশন সঠিক আছে আর ৩টা আছে, তো এটা তো হবেই না। আর যেখানে ২ আছে এটাও হবে না। তাহলে আনসার হইতে পারে এটার ২ আছে এটাও হবে না, তাহলে আনসার অবশ্যই গ নাম্বারটা হবে, রাইট? তো এমনি আমরা হচ্ছে করে ফেলতে পারি, ওইটা পরেরটা আমরা অপশন টেস্ট করার কোনো প্রয়োজনই নাই। করলে করতে পারো, করলে হবে, ঠিক আছে? এরপরটা খেয়াল করো, ২ নাম্বারটা আমরা খেয়াল করি, এখানে একটা চিত্র দেওয়া আছে, এটা হচ্ছে ৩০ ডিগ্রি, আর এখানে হচ্ছে বিসির মান দেওয়া আছে, বিসি বলতে এইচ এর মান দেওয়া আছে ১৮ সেন্টিমিটার। তাইলে হচ্ছে আমাকে বলছে এসি দৈর্ঘ্য কত, এসির মানটা বের করতে বলছে। আচ্ছা, ভালো কথা। তাহলে তুমি খেয়াল করো, যদি এইটাকে তুমি থিটা মনে করো, তাইলে বিসি বা এসি মানে কি বলতে পারবা? তো এটা যদি থিটা হয় তাহলে এটার জন্য হচ্ছে এটা লম্ব হবে, আর এটা হচ্ছে ভূমি, তো ভূমি বাই এটা হচ্ছে অতিভুজ, তাই না? এটা যেহেতু ৯০ ডিগ্রি হবে। তো এই যে এসি, ভূমি বাই এসি মানে কি তোমার, ভূমি বাই অতিভুজ মানে কি তোমার কস থিটা না? তাহলে কস ৬০ ডিগ্রি হবে। তাইলে তাহলে এই যে বিসির মানটা তো আমার জানা আছে, বিসির মানটা তোমার জানা আছে। তো বিসি মান হচ্ছে ১৮। তাহলে ১৮ ডিভাইড বাই হচ্ছে এসি, আমাকে এসি টাই বের করতে বলছে এখানে। তাহলে cos ৬০ ডিগ্রি কত ডিগ্রি মান, কত মান? হাফ। তাহলে আর গুণ করো, তাহলে দেখবে 2 ইনটু ১৮ ইজ ইকুয়াল টু হচ্ছে এসি। তাহলে এসির মান হচ্ছে কত? ১৮ দুগুণে আই থিংক হচ্ছে ৩৬ হওয়ার কথা। 36 আছে? 36 মানে এই যে ঘ নাম্বারটা হচ্ছে আনসার। তো ঘ নাম্বারটা হচ্ছে আমাদের রিটার্ন আনসার হবে। এবার চলো হচ্ছে আমরা
আর এরপরটা চলে যায়, কি বলছে এরপরটার মধ্যে বলছে যে এলসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে, সরি এলসি তো হবে এডির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, এডির দৈর্ঘ্য। আচ্ছা, এডির দৈর্ঘ্য বলতে এই যে এটা এ আর ডি, এই অংশটা বের করতে বলছে আমাকে, তাই না? তো এবার খেয়াল করো, আমরা হচ্ছে এটা পাইছিলাম কত, এসি পাইছিলাম হচ্ছে 36 মিটার। তাহলে আমরা কি এবি বের করতে পারবো না? বিটা গুণ হচ্ছে সূত্র ইউজ করলে, তাহলে এবিটা কি হবে, এবিটা হবে কি বলতো, রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস এই যে বিস স্কয়ার। তাহলে মানটা বসায় দাও। তো এটা কত, রুট ওভার এসি কত, 36 স্কয়ার মাইনাস 18 স্কয়ার। তাহলে বসায় দিলে আনসার চলে আসবে 36 স্কয়ার মাইনাস 18 স্কয়ার, তাহলে হবে 18√3। তাহলে এবির মানটা হচ্ছে 18√3 হবে এবির মানটা। তাহলে কি এই যে এবির মানটা এটা হচ্ছে 18√3। আমার লাগবে হচ্ছে এডি। সো এ এ বি ডি এটা তোমার সমকোণী ত্রিভুজ, রাইট? তাহলে সমকোণী ত্রিভুজ হলে এই যে বি ডির মানটা আমরা আসলে জানি না। তাহলে যদি তাহলে হচ্ছে বিডি মানটা দরকার আর এডির মানটা দরকার। এখন আমি এটা বের করার জন্য এডি বক্সে, তাহলে এত কষ্ট করার কোনো প্রয়োজন হবে না। তো এটা যদি তুমি থিটা মনে করো, এটাকে থিটা মনে করো, তাইলে এটা যদি থিটা হইলে এটা হচ্ছে লম্ব হবে, এই যে এবি হবে লম্ব এবং এটা তো ত্রিভুজই, তাই না? তাহলে খেয়াল করো এখানে একটু একটু কেটে দিই। তাহলে এই যে ধরো লম্ব বাই হচ্ছে অতিভুজ, তাহলে হচ্ছে এখানে যেটা লম্ব হচ্ছে কি এবি আর অতিভুজটা হচ্ছে তোমার কি এডি। তো এটা মানে কি সাইন, সাইন হয় লম্ব বাই অতিভুজ মানে কি সাইন। তো সাইন কত, এই যে কোণ ছিল এটা থিটা, আর 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাইলে এখানে আমার বলো এবি বাই এডি ইকুয়াল টু কত, তোমার হাফ না? তাহলে আমাকে বের করতে বলছে এডির মানটা। তাহলে এখানে এডি হবে কি 2ab সমান, 2 * ab সমান হবে। তাহলে মানগুলো বসাও, 2 * ab কত পাইছিলাম, 18√3 পাইছিলাম। তাহলে হবে কত, 36√3। তো 36√3 কি আছে আনসারটা, এই যে আছে তো ক নাম্বারটা, এই যে 3 হচ্ছে ক নাম্বার আনসার হবে, বুঝছো? তো তারপরে হচ্ছে আমরা 4 নাম্বারটা খেয়াল করি। 4 নাম্বার কি বলছে, 2 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট যদি দুইটা বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করে তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। তো এটা একটা খুব ইজি একটা অঙ্ক, খেয়াল করো তুমি। দুইটা বৃত্ত আঁকো, দুইটা বৃত্ত আঁকো। তো একটা হচ্ছে তোমার এইরকম, একটা হচ্ছে এরকম, বহিঃস্পর্শ করছে বাহির স্পর্শ করছে এই বিন্দুতে, ঠিক আছে? তো এটার একটা ব্যাসার্ধ আছে আর এটার একটা ব্যাসার্ধ আছে। তো একটা ব্যাসার্ধ হচ্ছে কত, 3 সেন্টিমিটার, ধরে 3 সেন্টিমিটার, একটা 2 সেন্টিমিটার। তাহলে তাদের ব্যাসার্ধ দ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে, খেয়াল করি এখান থেকে আমার এখানটা বের করতে হবে। তাহলে অবশ্যই দুইটা যোগফল হবে, একটা দুইটা ব্যাসার্ধ যোগ করে দিলে তো আমাদের কেন্দ্রদ্বয়ের ইয়া পাবো, তাই না? দূরত্ব পেয়ে যাবে যেহেতু বহিঃস্পর্শ করছে। তাহলে কত, 2 এবং 3 যোগ করলে কত, 5 আসবে। তো 5 সেন্টিমিটার আছে, এই যে ক নাম্বারটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আনসারটা হবে কি ক নাম্বারটা। একদম ইজি ছিল, দেখছো? তারপরে খেয়াল করো তো পঞ্চভুজের, এটা খেয়াল করো পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণ কত। তবে পঞ্চভুজটা কেমন হয়, এরকম হয়, এরকম হয়। তাহলে এই যে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুগুলোতে কোণ কত হবে। তো অনেকভাবে করতে পারো, বাট হচ্ছে আমি তোমাকে শর্টকাট নিয়ম বলি কেমনে করবা। শর্টকাট হচ্ছে যে শীর্ষবিন্দুর যে উৎপন্ন কোণটা হচ্ছে n-2, থিটা কোণটা উৎপন্ন হইলে n-2 ইনটু 180 ডিভাইড বাই হচ্ছে n। তাহলে n মানে কি, পঞ্চভুজ হলে 5 হবে n এর মান, ষড়ভুজ হলে n এর মান 6 হবে। তাহলে এখানে হচ্ছে কি পঞ্চভুজ, তাহলে হবে কি এখানে বসাও, তাহলে 5 - 2 ইনটু 180 ডিভাইড বাই হচ্ছে 5। তাহলে দেখবা খেয়াল করো কত আসে। তাহলে 180 ডিগ্রি 8 ডিগ্রি আসে হিসাব করলে, এই যে 180 ডিগ্রি হচ্ছে তোমার এই যে গ নাম্বার অপশনে আছে। সো আনসারটা ক নাম্বার। তো একদম ইজি না, এটা শর্টকাট কিন্তু তুমি মনে রাখতে পারো। তোমার একদম ইজিলি কিন্তু তুমি মানটা বের করে ফেলতে পারবা। এত কাহিনী করার দরকার নাই আমার এখানে। আচ্ছা, তারপরটা খেয়াল করি, আমরা নেক্সট পেজে যাই। 6 নাম্বারটা বলছে কি, কোন শর্তে a টু দি পাওয়ার x, এই যে a টু দি পাওয়ার x টা তোমার কি a টু দি পাওয়ার y সমান হবে। তাহলে খেয়াল করো, আমি জানি কি ছিল, এই যে এর মানটা এটা অবশ্যই 0 থেকে বড় হতে হবে, এবং এই যে এর মানটা এটা নট ইকুয়াল টু তোমার 1 হবে, 1 এর সমান হতে পারবে না। এখানে আছে কিনা বলো তো অপশনটা, এই যে গহ নাম্বার অপশন আছে, এই যে গহ নাম্বার অপশন আছে, গহ। আচ্ছা, এটাও পারলাম তাহলে। তারপরে খেয়াল করতে পারটা কি বলছে, লগ 7 ভিত্তিক x ভিত্তিক 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 হলে x এর মান কত। তাহলে তুমি জানো, তাহলে এই যে লগ a ভিত্তিক যদি m হয়, যদি n হয়, তাহলে কি মনে করছিল যে m এর মানটা হবে কি, তোমার এই যে ভিত্তি যেটা আসলে এটা হবে এখানে বেজ হয়ে যাবে আর এটা ছিল পাওয়ার হয়ে যাবে, তাই না? তাহলে এখানে খেয়াল করো, এই যে 4 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এই যে x টা এখানে চলে আসবে আর এটা হবে পাওয়ার হয়ে যাবে 2।
তাহলে x স্কয়ার মান 4 হলে x এর মান কত হবে? রুট করলে প্লাস মাইনাস 2 হবে না? এই যে আমরা লগের ভিত্তিক যে যে পড়ছি, এখানে এর মানটা কিন্তু নেগেটিভ হওয়া যায় না। এর মানটা কিন্তু নেগেটিভ মানে 0 থেকে ছোট হওয়া যায় না, যাবে না। ঠিক আছে? তাহলে তো -2 তো 0 থেকে ছোট। সো -2 নিয়ে যাবো না, শুধু +2 নিব, শুধু +2 নিব। এখানে আছে কোন অপশনে বলো তো +2? এই যে ক নাম্বার। আনসারটা ক নাম্বারটা। এজন্য তোমাকে একটু খেয়াল করা উচিত ছিল এখানে। ঠিক আছে? খেয়াল করা উচিত। আচ্ছা, এরপরটা বলছে কি, পি কিউ আর সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল কিউ যদি 1 হয়, অ্যাঙ্গেল পি যদি 2, অ্যাঙ্গেল আর হয়, তাহলে নিচে কোনটি সঠিক? আচ্ছা, একটু বুঝো, একটু বুঝো, একটু বুঝো। সদৃশ, তাই না? সমকোণ বলছে এটা। যেটা ত্রিভুজ আঁকো তুমি এখানে। ধরো এই যে ত্রিভুজটা আঁকলাম, পি কিউ, পি কিউ আর এই কোণটা ধরো 90 ডিগ্রি বলছে, সমকোণ বলছে, ঠিক আছে? অ্যাঙ্গেল পি, এই যে অ্যাঙ্গেল পিটা অ্যাঙ্গেল আর তুলনায় দ্বিগুণ, তাহলে এটা হবে তোমার বলো দুইটা যোগফল হবে 90 ডিগ্রি, বাকি দুটো অ্যাঙ্গেল পি এবং অ্যাঙ্গেল আর এর যোগফল হবে 90 ডিগ্রি, তাই না? অবশ্যই হওয়ার কথা 90 ডিগ্রি। 90 ডিগ্রি হইলে তো অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল আর এর যোগফল হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল পি মানে কি 2 অ্যাঙ্গেল আর এর সমান না? এই যে অ্যাঙ্গেল পি মানে কি এখানে লেখা আছে তো 2 অ্যাঙ্গেল আর, তাহলে এই অ্যাঙ্গেল পি এর পরিবর্তে আমরা 2 অ্যাঙ্গেল আর লিখবো, 2 অ্যাঙ্গেল আর প্লাস অ্যাঙ্গেল আর আছে 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল আর কত হবে? তাহলে হবে তোমার 30 ডিগ্রি। তার মানে এই যে কোণটা খেয়াল করে, এই যে কোণটা আমার আছে, এই যে কোণটা অ্যাঙ্গেল আর এটা 30 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে খেয়াল করে যদি আমি এটাকে লিখি যে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মানে কি হাফ না? হাফ। তাহলে এটা কত হবে? sin 30 ডিগ্রি কত হবে? এটা ডিভাইড বাই এটা, মানে অতিভুজ, এই যে অতিভুজ পি আর, তাহলে হচ্ছে পি কিউ ডিভাইড বাই পি আর। তাহলে এখান থেকে কি লিখতে পারি বলতো? পি কিউ এর মানটা হচ্ছে পি আর এর দ্বিগুণ, 2 পি আর। এটা কি আছে? পি কিউ এর মানটা 2 পি আর হয়। এই যে খ নাম্বারটা, এই যে খ নাম্বারটা হচ্ছে আমাদের আনসার। এই যে পি কিউ ইকুয়াল টু 2 পি আর, এই যে হয়ে গেছে, হয়ে গেছে। এই যে খ নাম্বারটা হচ্ছে আমাদের আনসার। যদি এটা না আনসার হইতো তাহলে দেখতাম যে আরো অন্য ভাবে হচ্ছে আমি হচ্ছে অ্যাপ্লাই করে দেখতাম যে কোনটা মিলে আর কি। সো এটা মিলে গেছে, সো দরকার নেই আর। বুঝছো? তো চলো এরপরটা আমরা একটু দেখি কি বলছে এখানে। 7 আর 9 নাম্বার, তাই না? আচ্ছা, এখানে এ একটা সেট দেওয়া আছে, এ একটা সেট দেওয়া আছে যেখানে এর মানটা হচ্ছে 6 7 এরকম আর কি। সো বি বলছে কি x such that x belongs to a, মানে এটা বুঝছো belongs to a মানে কি, এই যে x এর মানটা এর মধ্যে আছে, মানে x এর মানটা এর মধ্যে থাকা যে সেটের যে মানগুলো আছে এর মধ্যে একটা উপাদান হবে আর কি, উপাদানগুলো হবে আর কি। এবং এখানে বলছে x এর মানটা হচ্ছে 3 এর গুণিতক, তাহলে এই 3 গুণিতকগুলো কি? 3, তারপরে 6, 9, 12, এগুলো তো 3 এর গুণিতক, তাই না? 3 ওকে 3, 3 দ্বিগুণে 6, 3 তিরিকে 9, 3 4 গুণ 12, এরকম আর কি। সো এগুলো তো আমার যে x এর মানটা হবে কি তোমার এই যে a এর মধ্যে থাকতে হবে। তাহলে এর মধ্যে আছে কি এখানে বলতো? এই যে এখানে তোমার কি আছে? 6 আছে, 9 আছে, 12 আছে। তারপরে কত আসলো তোমার? 15 ছিল। এখানে তো 15 নাই, 3 ও নাই। সো এখানে 6, 9, 12 আছে কোনটার মধ্যে দেখো তো? 6, 9, 12 এই যে একটা আছে। তাহলে এটা হবে আনসারটা। 6, 9, 12 যে সেটটা আছে এটা। গহ নাম্বারটা। ঠিক আছে? তো এরপরটা খেয়াল করো। বলছে কি একটা এখানে একটা ইয়ে দেওয়া আছে, সারণী দেওয়া আছে, ছক, মধ্যক শ্রেণীর মূল জনসংখ্যা মানে কত বলছে। আবার খেয়াল করো, আমরা জানি কি কেন্দ্রীয় প্রবণতাগত সংখ্যা কার 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 আছে, যারা হচ্ছে গড় মধ্যক প্রচুরক, তাই না? এগুলো কেন্দ্রীয় প্রবণতা প্রদর্শন করে। সো মনে রাখবা তাহলে হচ্ছে তাদের যে মানগুলো অনেকটা, যেখানে তোমার গণসংখ্যা বেশি, ঠিক আছে, এইটা এই গড়ে থাকার সম্ভাবনা বেশি। সো এখানে সবচেয়ে বেশি কার? 10 না? তাহলে 10 এর গড়টার মধ্যে তোমার থাকবে এই যে এই শ্রেণীর মধ্যে থাকবে তোমার মধ্যক, প্রচুরক, গড়, ঠিক আছে? তাহলে এখানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত হবে? 10 হবে। তো আনসারটা হবে ক, একদম ইজিলি, এখানে অন্য কিছু করার দরকার নাই। ঠিক আছে? গ। আর প্রচুরক কত বলছে এখানে? তো প্রচুরক যদি জানতে চাও তাহলে আমরা প্রচুর সূত্র কি, সূত্র মনে আছে? সূত্রটা হচ্ছে কি? প্রচুর হচ্ছে L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইনটু হচ্ছে H। এখানে H মানে কি? শ্রেণী ব্যবধান। তো শ্রেণী ব্যবধান কত আছে? এখানে 10 আছে। তো এখানে খেয়াল করো, প্রচুর শ্রেণী কোনটা? শ্রেণী হচ্ছে এটা। তো সবচেয়ে বেশি গণসংখ্যা যেখানে, এটা তো প্রচুর শ্রেণী হয়, তাই না? আর এখানে L কত? প্রচুর শ্রেণীর নিম্ন সীমা, তো এখানে আছে 51। সো এখানে এলিমেন্ট আছে 51 প্লাস এখানে F1 মানে কি জানো? প্রচুর শ্রেণীর যে গণসংখ্যা আছে এইটা থেকে আগের গণসংখ্যা বিয়োগ করবা, তাহলে হবে কি F1। তাহলে F1 টা কত হবে এখানে? F1 টা হচ্ছে তোমার 10 - 6 মানে 4। আর F2 কত? যে প্রচুর শ্রেণীর যে গণসংখ্যা আছে এটা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করে দিবা, তাহলে হবে কি? তোমার যদি 10 থেকে 8 বিয়োগ করো 2 হবে। তাহলে মানগুলো জানি আমি, বসাও। 4, আর এখানে কি হবে তোমার? 4 + 2 ইনটু H কত? শ্রেণী ব্যবধান 10, এখানে 10 ব্যবধান আছে, তাই না? 10।
তাহলে ক্যালকুলেশন করলে আমাদের মান চলে যেত 51 প্লাস এখন কত 4 যোগ 4 প্লাস 2 ইনটু হচ্ছে 10, তাহলে হচ্ছে আনসারটা আসতেছে 51.67 আছে। দেখো তো কত নাম্বার আছে অপশনে 51 57.67 57.67 আছে, এই যে খ নাম্বারটা, হ্যাঁ মিলছে। তো ইজি ছিল কিন্তু। সো চলো এরপরটা দেখি কি বলছে। 11 নাম্বার হচ্ছে কোন উপাত্তের পরিসর দেওয়া আছে এটা, আর সর্বোচ্চ মানে হচ্ছে এটা, সর্বনিম্ন মান নির্ণয় করতে বলছে। তাহলে পরিসর মানে কি মনে আছে? পরিসর মানে হচ্ছে তোমার একদম সর্বোচ্চ মানে হাই নাম্বারটা, এটা থেকে বিয়োগ করতে হবে তোমার লো নাম্বার, মানে তারপর হচ্ছে কি করতে হবে মানটা, তারপরে প্লাস ওয়ান করতে হয়। তাহলে এখানে পরিসরের মানটা আমরা জানি কত বলতো, দেওয়া আছে এখানে পরিসরের মানটা কত দেওয়া আছে 67। এই 67 ইকুয়াল টু কত হবে, সর্বোচ্চ মান দেওয়া আছে কত 85 মাইনাস এল প্লাস ওয়ান। এই যে লো মানটা মানে সবচেয়ে সর্বনিম্ন মানটা এটা বের করতে হবে। তাহলে এর মানটা কত হবে, এল ইকুয়াল টু হবে কত বলতো 87 85 প্লাস 1 মানে 86 মাইনাস 61 67, তাহলে হবে 19। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে 19 পাবা। আছে 19 আছে বলো তো, এখানে আছে কিনা, এই যে আছে 19 কত নাম্বারের মধ্যে আছে বলো, এই যে গ নাম্বারটা, এই যে গ নাম্বারটা আনসার। এরপরটা বলছি বলো, একটা ফাংশন দেওয়া আছে f of x equal to হচ্ছে x কিউব মাইনাস 4x x মাইনাস 24। এখানে x এর মান কত বের করতে বলছে, ঠিক আছে। x এর মানটা এই যদি f of x 0 হয় তাহলে x এর মান কত হবে, তাহলে x এর কোন মানটা বসালে এই ফাংশনের মান শূন্য হয় এটা দেখবা। এখানে আমার সলিউশন করার কোনো প্রয়োজন নাই, এখানে জাস্ট আমি অপশন টেস্ট করবো। তুমি একবার 2 বসাও দেখো মিলে কিনা, 3 বসাও দেখো 0 হয় কিনা, 4 বসাও দেখো 0 হয় কিনা। যদি 0 হয় তাহলে এটা আনসার হবে। তাহলে আমি 2 বসালে কত আসে, মিলে না, 0 হবে না। কারণ 4 বসালে মিলে, 4 বসালে হয় না। 3 বসালে 3 কিউব মাইনাস 3 মাইনাস 24, হ্যাঁ 3 বসালে শূন্য আসে। তাহলে আমার এই যে 3 যদি বসাই তাহলে হচ্ছে এই ফাংশনের মানটা শূন্য আসে, তার মানে কি 3 হচ্ছে x এর মানটা ছিল। শেষ হয়ে গেছে। এরপর হচ্ছে তোমার কোন বৃত্তের অধিচাপে দাও, একটা বৃত্ত আঁকো, বৃত্ত আঁকলাম, অধিচাপে অন্তর্লিখিত কোণটা কি তোমার সমকোণ নাকি পুরুষ কোণ না সূক্ষ্ম কোণ না স্থূল কোণ, এবার খেয়াল করো। ধরো একটা চাপ এ বি সি আছে, তো অধিচাপ মানে কি সবচেয়ে বড় চাপটা, এই যে সব চাপটা, এখন তার মধ্যে যে কোণটা থাকবে, ধরো এরকম একটা কোণ আঁকলাম, এই যে কোণটা, এই কোণটা কি তোমার স্থূল কোণ না সূক্ষ্ম কোণ নাকি তোমার সমকোণ না পুরুষ কোণ, তাহলে অবশ্যই এটা সূক্ষ্ম কোণ হবে। আর কিন্তু যদি এটা তোমার এই যে অধুচাপটা যে কম চাপ যেটা আছে এটার মধ্যে যদি কোণটা হইতো, ধরো এখান থেকে আমি এই চাপটা থেকে এখানে রাখতাম, এই যে এখানে একটা কোণটা রাখতাম, এই যে তাহলে তো এটা অনেক বড় কোণ হইতো, মানে 180 থেকে 100 সরি 90 থেকে বড় হইতো, তাই না? তাহলে হয়তো হয়তো কি তোমার স্থূল কোণ। তো যেহেতু তোমার অধিচাপের অন্তর্লিখিত মানে অধিচাপের মধ্যে যে তোমার কোণটা উৎপন্ন হয় এই কোণটা কি বলছে, তাহলে অবশ্যই এটা হবে সূক্ষ্ম কোণ। তো গ নাম্বারটা হবে কি, গ নাম্বার হবে আনসারটা। এরপরে 15 নাম্বারটা বলছে কি, যে এটা খেয়াল করি 15 নাম্বার কি দেওয়া আছে, যে হচ্ছে কি 2x প্লাস 2 এর মান হচ্ছে 3 হইলে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার এর মান কত, তাহলে এখান থেকে x প্লাস 1 x এর মান বের করতে 2 কমন নাও, নিলে হবে দেখো পাইবে x প্লাস 1 x পাইবা ইকুয়াল টু 3 পাইবা। তাহলে x প্লাস 1 x এর মান কত বলো তো, এই 2 কনভার্ট পাশে নিয়ে যাও, তাহলে 3/2 আসবে, তাহলে পেয়ে গেছি। তো আমাকে বের করতে হবে কি x স্কয়ার প্লাস 1 x স্কয়ার বের করতে হবে। তাহলে এটা x স্কয়ার প্লাস স্কয়ার মানে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, রাইট, 2ab। তো এখানে যদি তুমি এটার মান বসাও 3/2 ছিল, তাহলে স্কয়ার দাও মাইনাস এস স্কয়ারটা তাহলে 2 থাকে, তাহলে কত হবে 9/4 মাইনাস 2। তো ক্যালকুলেশন করলে খেয়াল করে কত আসবে 9/4 মাইনাস 2 1/4 আসবে। 1/4 কি অপশনে আছে কিনা বলতো, আছে তো ক নাম্বারে, এই যে আনসার হচ্ছে ক, বুঝছো। এরপরটা খেয়াল করো বলছে কি, বলছে হচ্ছে এক্স এক্স কিউব এক্স, আচ্ছা এরপরটা তো বলে নাই। আচ্ছা তো এরপরটা কি বলছে 16 নাম্বারটা খেয়াল করো, এখানে বলছে কি এটাকে হচ্ছে এটার মান কত, তাহলে 0.2 উপরে বার পৌনঃপুনিক ইনটু 0.16 পৌনঃপুনিক 16 পৌনঃপুনিক। তাহলে আগে খেয়াল করি এটাকে আমরা হচ্ছে ভগ্নাংশ নিব, তাহলে দশমিক পরে একটা সংখ্যা আছে যে যার পৌনঃপুনিক, তাহলে একটা 9 লিখবা, আর কোনো সংখ্যা নাই। আর তারপরে কি লিখবো আবার 2 মাইনাস 0 ইনটু, এগুলো তুমি বুঝো কেমন করে, তারপরে কি লিখবে এটা। তো এটার মধ্যে কি করবো আমরা, দশমিক পরে দুইটা সংখ্যা আছে, তাহলে একটার মধ্যে পৌনঃপুনিক আছে তাহলে একটা 9 লিখবা, আর আরেকটা পৌনঃপুনিক ছাড়া আছে তাহলে একটা শূন্য লিখবা। তারপরে এই যে 16 সব সংখ্যা লিখবে, এটা থেকে বিয়োগ করবা কি পৌনঃপুনিক ছাড়া সংখ্যাগুলো 0 1 বিয়োগ করবা। তাহলে কত আসবে হলো, এটা সবটাকে আমরা ক্যালকুলেশন করি 2 ডিভাইড বাই 9 ইনটু সবটা ক্যালকুলেটর বসাই দেব, ক্যালকুলেটরের জন্য আমরা ইউজ করব, ঠিক আছে। 16 মাইনাস 01 মানে 1 ডিভাইড বাই হচ্ছে 90, তাহলে আনসারটা আসবে 1/2 ইনটু 7। সো এটাকে তুমি ক্যালকুলেটর বসাতে হতো কি দশমিক এখানে কি আসে
আসলে 0.037 এই যে সংখ্যাটা বারবার কি হইতেছে, রিপিট হইতেছে, এজন্য উত্তরটা হবে 0.037 লিখবা, তারপরে এখানে একটা পূর্ণবর্গ, এখানে একটা পূর্ণবর্গ, মানে কি এই যে সংখ্যাটা বারবার হচ্ছে পুনরাবৃত্তি ঘটবে, ঠিক আছে? তাহলে আনসারটা হচ্ছে দেখো তো আছে কিনা, এটা খ নাম্বারটার মধ্যে হবে আনসারটা, 16। ঠিক আছে? তো আই হোপ বুঝতে পারছো। তো এবার চলো হচ্ছে আমরা 17 নাম্বারটা কি, 17 নাম্বার কি বলছে? 17 নাম্বারে বলছে হচ্ছে যে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের, আচ্ছা একটা বর্গক্ষেত্র আঁকি, ধরো এরকম, যদি বাহুটা এটা হয়, প্রত্যেকটা বাহুতে এ হয়, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত ক্ষেত্রফলের কেমন হবে? এবার খেয়াল করো, তার কর্ণটা হয় কি জানো, √2a হয়। তাহলে এই যে বর্গের ক্ষেত্রফলটা মেনলি হয় স্কয়ার, মানে বাহু স্কয়ার, আর কর্ণের উপর যে বর্গ আঁকো, কর্ণের যে বর্গটা, এটা যদি আমরা বর্গ আঁকি, তাহলে এটা হবে কি √2a হোল স্কয়ার, তার মানে হবে কি 2a স্কয়ার। তাহলে এটা কি তোমার এটার অর্ধেক না? মানে এই যে কর্ণের উপর যে অঙ্কিত বর্গক্ষেত্র আছে, এটার অর্ধেক না তোমার বর্গের বাহুর উপর অঙ্কিত ক্ষেত্রফলটা? অর্ধেক না বলো? তাহলে এই যে এটা মানে কি তোমার a স্কয়ার কে তোমার এটা দিয়ে ভাগ করো 2a স্কয়ার, তাহলে হবে কি হাফ। তাহলে কত গুণ হবে? অর্ধেক হবে। মানে হচ্ছে যদি আমরা বর্গের বাহুর যেটা আছে এটার উপর বর্গের ক্ষেত্রফল আঁকি, তাহলে হচ্ছে এটা হবে a স্কয়ার, আর কর্ণের উপর আঁকলে 2a স্কয়ার হবে। তো বলছি কর্ণের যে ক্ষেত্রফলের কত গুণ হবে? তাহলে কর্ণের ক্ষেত্রফলের তোমার অর্ধেক হবে বর্গের বাহুর উপর অঙ্কিত ক্ষেত্রফলটা, তাই না? তো আনসারটা হবে কি ক নাম্বার। তারপর 18 বলছে কি x-1/x-4 হোল স্কয়ারের তোমার সমাধান, মূল কর্তৃটি মানে সমাধান কয়টা আছে আর কি। তাহলে এটা কি একটা তোমার x-1/4 হোল স্কয়ার না, এগুলো জিরো না, বলো? তাহলে স্কয়ার আছে মানে কি তোমার অবশ্যই এখানে দুইটা সমাধান থাকবে, দুইটা মূল থাকবে, ঠিক আছে? তাহলে আনসারটা হবে খ নাম্বার। তারপরে আমরা দেখি 19 নাম্বার, এখানে একটা ইয়া দেওয়া আছে, ধারা দেওয়া আছে, অষ্টম পদ্ধতি নিয়ে করতে বলছে। তো ধারাটার প্রথম এটা কি কি ধারা দেখতে হবে, তো প্রতি ক্ষেত্রে পার্থক্য মিলে না, তাহলে হচ্ছে একটা গুণিত ধারা হবে। 32 কে 16 দ্বারা 64 দ্বারা ভাগ করলে হাফ আসে, এটাকে 32 দ্বারা ভাগ করলে হাফ আসে, এটাকে 16 দ্বারা ভাগ করলে হাফ আসে। তার মানে এখানে আর এর মানটা হচ্ছে কি হাফ, এই যে আর এর মানটা হচ্ছে হাফ, ঠিক আছে? হাফ, ঠিক আছে? সাধারণ অনুপাত আর কি। তাহলে অষ্টম পদ, তাহলে আমাদের কি অসীম পদের ক্ষেত্রে nতম পদ মানে কি a r টু দি পাওয়ার n মাইনাস 1 হচ্ছে nতম পদের মান। তাহলে অষ্টম পদ মানে কি এখানে n এর মান হচ্ছে তোমার 8, তাহলে এখানে a কত? a হচ্ছে প্রথম পদটা, প্রথম পদ কি 64 ইনটু আর কত হাফ, আর n মাইনাস 1, n কত? অষ্টম পদ বলছে, এজন্য হচ্ছে n এর মান 8, তাহলে 8 মাইনাস 1, তাহলে এর ক্যালকুলেশন করো, কত আসে খেয়াল করো, 64 ইনটু হাফ টু দি পাওয়ার 8 মাইনাস 1, তাহলে 1/2 হাফ আছে, এই যে খ নাম্বারটা আনসার, ইজি ছিল। এরপরটা বলছে যে এক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ এক্স প্লাস, এক্স স্কোয়ার হচ্ছে রুট ফাইভ এক্স মাইনাস ওয়ান হইলে এখানে এক্স প্লাস ওয়ান এক্স এর মান কত? এবার এটা দেওয়া আছে যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ফাইভ এক্স প্লাস মাইনাস ওয়ান দেওয়া আছে, তাহলে এখানে এক্স প্লাস ওয়ান এক্স এর মান কত? এবার খেয়াল করো, তুমি যদি এক্স স্কোয়ার এই যে প্লাস ওয়ানটা মাইনাস ওয়ানটা এই পাশে আরো প্লাস ওয়ান হয়ে যাবে, তো রুট ফাইভ আছে, রুট ফাইভ এক্স আছে, তুমি এবার কাজ করো এক্স দ্বারা উভয় পক্ষকে ভাগ করো, ভাগ করে কি হবে বলো তো? এক্স দ্বারা এক্স স্কোয়ার ভাগ করলে এক্স হবে, আর এটা হচ্ছে ওয়ান বাই এক্স হবে, ঠিক আছে? এটা হচ্ছে রুট এক্স স্কোয়ার তো রুট ফাইভ থাকবে, তাহলে এক্স প্লাস ওয়ান এক্স মান কত? রুট ফাইভ আছে। অপশন আছে কিনা বলো তো? অপশন হচ্ছে এই যে রুট ফাইভ আছে, এই যে গ নাম্বারটা হচ্ছে আনসার, ইজি ছিল। তবে একুশ হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত? তাহলে এটা একদম ইজি, তুমি চিন্তা করো, এই যে এক্স কিউব আছে প্লাস ওয়ান বাই এক্স কিউব, এটা মানে কি এ কিউব প্লাস বি কিউব না? তো এ কিউব প্লাস বি কিউব মানে কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এটাই তো সূত্র, তাই না? আচ্ছা এবার হচ্ছে আমরা এক্স প্লাস এই যে এক্স কাটা, আর এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান রুট ফাইভ পাইছিলাম, সো রুট ফাইভ কিউব মানগুলো বসাইতেছে আর কি, মাইনাস থ্রি ইন্টু রুট ফাইভ, তাহলে এটাকে কিউব করলে কি আসবে বলতো? তো ফাইভ, ফাইভ রুট ফাইভ কিউব কি লেখা যায়? রুট ফাইভ কিউব মানে কি বলতো? রুট ফাইভ স্কোয়ার ইন্টু তোমার ইয়া লেখা যায় না, রুট ফাইভ লেখা যায় না? রুট ফাইভ স্কোয়ার মানে কি ফাইভ রুট, আর এখানে ফাইভ আছে, আর রুট ফাইভ মানে রুট ফাইভ, তাহলে রুট ফাইভ কিউব মানে কি ফাইভ রুট ফাইভ, এটা ইজি, মাইনাস থ্রি রুট ফাইভ লিখবা, তাহলে বি ইকুয়াল কত আসবে? টু রুট ফাইভ আসবে না? তাহলে এটা কি আমাদের আনসারে আছে? এই যে আছে তো, অপশন হচ্ছে খ নাম্বারটা হচ্ছে আমাদের আনসার 21। তারপর বলছে সর্বনিম্ন কতটি উপাত্ত জানা থাকলে একটি সামান্তরিক আঁকা সম্ভব? তাহলে অবশ্যই তিনটা, এটা গ নাম্বার হবে, ঠিক আছে? জানা আছে আমাদের। 23, 23 বলছে কি যদি 23 নাম্বারটা হচ্ছে একটা চিত্র দেওয়া আছে, একটা সমকোণী ত্রিভুজ এবিসি, এটা হচ্ছে থিতা টু, এটা হয়তো অতিবস্তু এবং হচ্ছে এটা এবি জানি না আমি, বলছে কি থিতার মান কত? আচ্ছা থিতার মান কত বলছে, তাহলে এটা থিতা ধরলে তুমি এটা হবে লম্ব, এটা হচ্ছে ভূমি, ঠিক আছে? তাহলে খেয়াল করো, তাহলে এইটা যদি লম্ব ভূমি জানো, তাহলে এই যে
বিসি বাই এবি এসি, এটা হচ্ছে কি ভূমি বাই হচ্ছে অতিভুজ। তো ভূমি বাই অতিভুজ মানে কি তোমার কজ না, কজ থেটা। তাহলে এই যে বিসির মান কত, বিসি মান হচ্ছে √3 ডিভাইড বাই এসি মান হচ্ছে 2 ইকুয়াল টু cos থিটা। তাহলে cos কত ডিগ্রি মান তোমার √3 হয়, cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রি মান √3/2 হয়, cos 30 ডিগ্রি মান হয়, তাই না? তাহলে এই যে থিতার মানটা হবে 30 ডিগ্রি। ইজি ছিল একদম। 30 ডিগ্রি আছে কিনা অপশনে, এই যে তোমার গ নাম্বারটা হচ্ছে আনসার। 24 নম্বরে খেয়াল করো, পি একটা সেট দেওয়া আছে, প্রকৃত উপসেট কতটি হবে। এবার খেয়াল করো উপাদান সংখ্যা কয়টা আছে, 1 2 3 4টা, তাহলে এখানে n এর মান হচ্ছে 4। তাহলে n এর মান যদি 4, আমরা যে বলি কোন একটা সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তার উপসেট সংখ্যা হয় 2n। কিন্তু প্রকৃত উপসেট বললে এটাকে থেকে হচ্ছে একটা -1 বিয়োগ করতে হবে। তাহলে যদি 4 n এর মান যেহেতু আছে, তার মানে হচ্ছে তার উপসেট হচ্ছে তোমার 16টা, 2 মানে 16। কিন্তু প্রকৃত বলে 16 থেকে একটা বিয়োগ করবা, কত হবে তোমার 15 হবে। এই যে এটা হচ্ছে সূত্র, প্রকৃত উপসেটের সংখ্যার সূত্র। আর শুধু উপসেট সংখ্যা বললে তাহলে শুধু 2n হইতো, আর প্রকৃত বলে একটা এক বিয়োগ করতে হয়। তাহলে 2 - 1 মানে কি তোমার 15 হবে আনসারটা। আনসার কি গ নাম্বার আছে, এই যে গ নাম্বার হচ্ছে আনসার, বুঝছো? সো 25 নাম্বারটা কেমনে বলছো, একটি বৃত্তের ঘূর্ণন প্রতিসরণ কত, মাত্রা কত, এটা অসীম, আমরা জানি আমরা অসীম। এটার সাধারণ লঘিক পূর্ণ কত, এবার খেয়াল করি কত দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে 0.0035। তো এটাকে আগে সাইন্টিফিকে প্রকাশ করো, তাহলে করলে কি হবে যাবে, 1 গড় 2 গড় 3 গড় নিতে হবে, তাহলে 3.5 লিখতে পারি আমরা। তাহলে 3 গড়ের সামনের দিকে আগে গেলে তো উপরে পাওয়ারটা থেকে বিয়োগ করে দিবা, তো -3। তো -3 তো লিখি না, এটাকে আমরা লিখি কি পূর্ণঘাত √3 বার লিখি আর কি, -3 লিখে 3 বার লিখি। তাহলে আনসার হচ্ছে ক নাম্বারটা, খেয়াল করি এই যে ক নাম্বারটার মধ্যে আনসারটা আছে, ঠিক আছে? 27 নাম্বারটা বলছে কি একটা বৃত্তের ব্যাস দেওয়া আছে 26 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল কত। ব্যাস যদি দেওয়া থাকে তাহলে ব্যাসার্ধ কত বলতো, ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ কত, ব্যাসের অর্ধেক, তাহলে আর কত হবে 26 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 30, তাহলে 13 হবে, তাই না? 13 সেন্টিমিটার, এটা হচ্ছে ব্যাসার্ধ। তো ক্ষেত্রফল কত আমরা জানি, পাই আর স্কয়ার জানি না, ক্ষেত্রফল কত পাই আর স্কয়ার বৃত্তের ক্ষেত্রফল। তো পাই বসাও আর স্কয়ার বসাও, তো পাই মানে 3.14 আর কত 13 স্কয়ার। তাহলে আনসারটা আসবে হচ্ছে 530.6 মানে 96 সামথিং, 93 সামথিং। তাহলে হচ্ছে আনসার আছে এই যে খ নাম্বারটা, ইজি ছিল এই যে খ না, 27 এর খ। 28, এখানে একটা সমীকরণ জোর দেওয়া আছে, বলছে কি এগুলো কোনটা সঠিক, আমরা খেয়াল করো। x প্লাস 3y আর এখানে 2x প্লাস 6y এখানে দেওয়া আছে, সামঞ্জস্য কিনা। আবার খেয়াল করো তাদের যে এটাকে হচ্ছে আমরা যদি a1 প্লাস a2 বের করি, তাহলে এটা কত হিসেবে খেয়াল করবা, যে x এর সহগ হচ্ছে 1, y এর সহগ কত, সরি এটার মধ্যে x এর সহগ হচ্ছে 2, তাহলে হাফ। আবার এটার ক্ষেত্রে b1 বাই b2 বের করি, y এর সহগ হচ্ছে তোমার 3, এটার মধ্যে y এর সহগ হচ্ছে তোমার 6, তাহলে এটা মানে হাফই আসে। কনস্ট্যান্ট গুলো দিই, ধরে এটা কনস্ট্যান্ট c1 c2, প্রথমটা হচ্ছে c1 হলে 1, এটা হতো 2, তাহলে আসে হাফ। আবার খেয়াল করো সবগুলো কি আছে তোমার, যদি তাদের সহগগুলোর অনুপাত সমান থাকে তাহলে এটা সামঞ্জস্য হয়, তারপরে পরস্পর নির্ভরশীল হয়, এবং হচ্ছে একাধিক মান মানে সমাধান থাকে, কিন্তু এখানে একটি মাত্র সমাধান আছে, তাহলে এটা হবে না। আমরা জানি কি তোমার যদি সবগুলো রেশিও সমান থাকে, সবগুলো তোমার সহগের, তাহলে কি তাদের হচ্ছে সামঞ্জস্য হয়, তারপর হচ্ছে তারা পরস্পর নির্ভরশীল হয়, এবং তারা হচ্ছে অনেকগুলো তোমার সমাধান থাকে। বাট এখানে বলছে কি একটি মাত্র সমাধান আছে, তো এটা ভুল, তার মানে হচ্ছে 1 2 সঠিক হবে। তাহলে ক নাম্বার হচ্ছে আমাদের আনসার, বুঝছো? ইজি ছিল কিন্তু। এরপরে কি বলছে 29 নাম্বারটার মধ্যে একটা তোমার ইয়া দেওয়া আছে অ্যাঙ্গেল, এরকম আর কি, যে বিউসি এর পুরো কত, এই যে বিউসি এর পুরো কত, এই যে বিউসি এর পুরো কত। তো পুরো কোণ মানে কি, দুইটা কোণের যোগফল হচ্ছে তোমার 90 ডিগ্রি, তাই না? তো এই যে বিউডি এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে বিউসি এর পুরো কোণ কবে, এই 90 থেকে হচ্ছে বাকি এই যে বিউসি বিয়োগ করে দিবা, তাহলে হচ্ছে দিলে হচ্ছে আমরা পুরো কোণ থাকে হচ্ছে এটা। কারণ এই যে বিউডি থেকে যদি আমরা বিউসি বিয়োগ করি তাহলে হচ্ছে আমরা এটা পাবো, তাই না? তাহলে পুরো কোণ অ্যাঙ্গেল ডিউসি বা সিউডি যেটা থাকে এটাই আছে। এই যে গহ নাম্বারটা ডিউসি, দেখছো? এটা হবে আনসার। 30 নাম্বার খেয়াল করে কি বলছে, একটি আয়তক্ষেত্রের দাগান্বিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। মানে হচ্ছে এই যে কালো কালো অংশ আছে এটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে এই যে আয়তক্ষেত্র দেওয়া আছে এটার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে বর্গর ক্ষেত্রফলটা বিয়োগ করতে হবে এখান থেকে, বুঝছো? মানে পুরা যে আয়তক্ষেত্রটা আছে এর মধ্যে বর্গটা আছে, এই বর্গটা বিয়োগ করলে কিন্তু আমাদের এই যে অংশটা, এই অংশটা হচ্ছে ক্ষেত্রফল আমরা পেয়ে যাবো।
এখন বর্গের তোমার ক্ষেত্রফল পেতে গেলে অবশ্যই তার ব্যাসার্ধ লাগবে। তো ব্যাসার্ধ পাওয়াটা কিন্তু কঠিন না, ধরো খেয়াল করো এই যে এটা ব্যাসার্ধ। জিনিসটাকে খেয়াল করছো, এই যে এই যে তোমার যে প্রস্থ আছে না 6 সেন্টিমিটার, তো এইটার যে ব্যাসটাও 6 সেন্টিমিটার হবে, দেখছো? তাহলে ব্যাসার্ধ হবে কত বলতে পারবা? ব্যাসার্ধ হবে 6 অর্ধেক 3 সেন্টিমিটার। ব্যাসার্ধ হবে কত? 3 সেন্টিমিটার। তাহলে এই যে পুরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বলো তো? দৈর্ঘ্য গুণ প্রস্থ 10 × 6 কত হবে এটা? 60 সেন্টিমিটার স্কয়ার। এটা হচ্ছে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা। আর বৃত্তের ক্ষেত্রফল কত হবে? এটা ধরি A1 আর বৃত্তের ক্ষেত্রফল ধরি A2 ধরি। পাই আর স্কয়ার, তো পাই আর কত? 3 স্কয়ার। তাহলে হবে 9 পাই। ঠিক আছে? তাহলে বিয়োগ করো। তাহলে হচ্ছে এই যে দাগানির যে অংশ আছে এটা ক্ষেত্রফলটা কত হবে? ধরো এটা ক্ষেত্রফল A ধরি, তাহলে কি হবে? এটা A1 থেকে আমাদের বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে, এটা বিয়োগ করতে হবে। তাহলে 60 মাইনাস 9 পাই। খেয়াল করো কত আসে। 60 মাইনাস 9 ইন্টু পাই এর মান বসাও 3.1416, তাহলে হবে 31.72 সামথিং। 31.72 সামথিং বলতে এই 31, এই যে এটা আনসার হবে খ নাম্বারটা। ঠিক আছে? তো এই যে ছিল আমাদের আনসার। তো আমার কত সময় লাগছে বলতো করতে গিয়ে? আমি তো তোমাদেরকে এক্সপ্লেইন করছি, বুঝাইছি, সো আমার একটু সময় বেশি লাগাটা স্বাভাবিক। তাও আমার 31 মিনিট, 30 মিনিটের কম লাগছে, 31 মিনিটের মতো লাগছে টোটাল। তো আরো কম সময় লাগতো। আর আমার হয়তো সলভ করতে সর্বোচ্চ লাগছে 28 মিনিট, কিন্তু তোমাদেরকে এক্সপ্লেইন করার সহ। বাট যদি আমি নিজে করতাম তাহলে সর্বোচ্চ 12, 13 বা 14 মিনিট সময় লাগতো হয়তো বা। ঠিক আছে? তো তোমরা হচ্ছে যদি যদি এভাবে হচ্ছে প্র্যাকটিস গুলো করো, তাহলে তোমাদের হচ্ছে এমসিকিউ তে এফিসিয়েন্সি অনেক বাড়বে, অ্যাকুরেসি বাড়বে, এবং তোমাদের এক্সামের মধ্যে দেখবা তোমার পরীক্ষার হলের মধ্যে তোমার যে সময় তোমাদের ফিক্স থাকে, এই সময়ের আগেই, নির্ধারিত টাইমের আগেই তুমি সলভ করে তুমি খাতা জমা দিয়ে ফেলতে পারবে আর কি। তো আই হোপ এটা তোমার জন্য অনেকটাই হেল্পফুল হবে ভিডিওগুলো। আর সবাইকে অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে তোমার শেয়ার করে দিবে, এবং অবশ্যই তাদেরকে হচ্ছে তোমার হেল্প করবে আর কি। এটা ভালো কাজ তোমার জন্য অবশ্যই। ওকে, যাই হোক, তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। গুড বাই।